আকাশিক রিডিং বিষয়টা কি? এই টেকনিক ইউজ করে আমরা নিজেদের এবং অন্যের পাস্ট লাইফ রিড করতে পারি, অন্যের ব্যাড কর্মা গুড কর্মা হিল করতে পারি আমার আত্মার স্মৃতি একজন অন্য মানুষ কি করে বুঝতে পারবেন? পারমিশন ছাড়া। কারোর রেকর্ডস আমরা ফেচ করি না। এটা পুরোপুরি একটা মেথডিক্যাল এবং টেকনিক্যাল জিনিস। তো সেই টেকনিক ইউজ করে এটা করা যায়। কে কতটা পারসিভ করবে, কে কতটা বুঝতে পারছে বা রিড করতে পারছে, এটা রিডারদের উপর ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকে বলেন যে এই আকাশিক রিডিং আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড তার একটা হ্যালুসিনেশন। সাবকনশিয়াস মাইন্ডের একটা গেম আছে যেটা প্লে করে। কোনোভাবে তার মৃত্যু এড়ানো কি সম্ভব? যদি আমাদের হাতে টাইম থাকে তো সেটার হাত দিয়ে বাঁচানো সম্ভব। আপনি কিন্তু অনেক বড় কথা বলছেন। বিধাতার লিখন বদলানো সম্ভব? আগে একটা এক্সাম্পল দিই। কারো উপর যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা কি আকাশিক রিডিংয়ে খুব সহজেই বোঝা যায়? আকাশিক রেকর্ডসে মানে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ যে আমরা কানেকশনগুলো খুব ইজিলি বুঝতে পারি। এই রেকর্ডসগুলো কখনো মুছে যায় না, কারণ এই রেকর্ডসগুলো যদি মুছে যায়, ইরেজ হয়ে যায়, দেখা না যায়, তাহলে তার এফেক্টটাও থাকবে না। এই রেকর্ডগুলো কারা দেখতে পান? গুরুর যদি শক্তিবাদ না হয় তাহলে সেটা নিজে দ্বারা করা পসিবল নয়। প্লাস অনেক ডেঞ্জার্স থাকে যদি আমরা নিজেরা করতে চেষ্টা করি। যারা আকাশিক রিডার থাকেন তারা নিশ্চয়ই নিজের রিডিংও করেন। সবার আগে নিজেরটাই দেখতে হয়, নাহলে সে অন্যেরটা দেখতে পারবে না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন স্পিরিচুয়াল গাইড এবং হিলার শুভ্রজিৎ রয়। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি আকাশিক রেকর্ড নিয়ে। সত্যিই কি আকাশিক রেকর্ড রিড করা সম্ভব? কাকে বলে আকাশিক রেকর্ড? মানুষ কি কি লাভ পেতে পারে এর থেকে? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেছি এই পডকাস্টে। সঙ্গে থাকুন। সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? ভালো। আজ আমরা আলোচনা করব আকাশিক রিডিং নিয়ে। সবার প্রথম আমি জানতে চাইবো এই আকাশিক রিডিং বিষয়টা কি? এটা বুঝতে গেলে একটা খুব জেনারেল উদাহরণ দিচ্ছি। আমাদের মহাভারতের টাইমে যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তার আগে কংস একটি আকাশবাণী পেয়েছিল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তো সেটা ছিল হচ্ছে আকাশবাণী। তো ওটাকে যদি আমরা ইংলিশে বলি সেটা হয়ে যাবে অ্যাস্ট্রাল হিয়ারিং। তো ঠিক এইভাবে এটা আমরা কানে শুনছি, তিনি কানে শুনেছিল। আর এটা হচ্ছে আকাশিক রেকর্ডস রিডিং, মানে আমরা দৃষ্টি দিয়ে চোখ দিয়ে সেটাকে রিড করছি। ঠিক আছে, তো ওটা হচ্ছে শ্রবণ, এটা হচ্ছে দর্শন। ব্যাপারটাই তো, এটা আমাদের আদিকাল থেকে চলে আসছে পরম্পরাটা। আমাদের মহান যোগী মুনি ঋষিরা এটাকে করে করে আগেকার রাজাদের গাইড করতেন। ঠিক আছে, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, তার টাইমে ছিলেন চাণক্য। ঠিক আছে, তিনি কিন্তু বিরাট বড় একজন আচার্যও ছিলেন, প্লাস একজন সাইকিক বা আকাশিক রিডার বলতে পারেন, সেই লেভেলের ছিল এটা। আর রাজা দশরথ, বিশ্বামিত্র ছিল হচ্ছে তার রাজগুরু। তো এই টাইমের মুনি ঋষিদের টাইম থেকে আর কি এই পরম্পরাটা আদিকাল থেকে চলে আসছে। আর এখন আমাদের যেটা আসছে আকাশিক রিডিং, এটা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসছে আমাদের। মানে অরিজিনটা আমাদের এখানেই। আমাদের এখানকার অরিজিন সেটা 1940s আমাদের এখান থেকে চলে যায় আমেরিকায়। তো তখন ব্রিটিশদের টাইম ছিল 1902, এই সময়কার। এই জিনিসটা ব্রিটিশরা আসবার পরে কী করে, জিনিসটাকে ওরা নিয়ে নেয়, অ্যাডপ্ট করে নেয়, করে আমাদের মধ্যে থেকে জিনিসটাকে পুরো ডিস্ট্রয় করে দেয়, যাতে আমরা না ডেভেলপ করতে পারি স্পিরিচুয়ালি। সেই সময় আমাদের অনেক ইন্ডিয়ান স্পিরিচুয়াল স্ক্রিপচার্স ডিস্ট্রয় করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। তো আগেকার মুনি ঋষিদের যে অরিজিনাল টেক্সটগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো ডিস্ট্রয়েড অলরেডি, আমাদের কাছে নেই। প্রচুর নষ্ট তো করা হয়েছে। হ্যাঁ, তো এই ব্রিটিশরা কী করেছিল, এগুলোকে তাদের কান্ট্রিতে নিয়ে চলে গেছিলো, কেউ কেউ আমেরিকাতে নিয়ে চলে গেছিলো, কেউ লন্ডনে নিয়ে চলে গেছিলো। তো এইভাবে 1940s ইস্ট থেকে, মানে আমাদের ইন্ডিয়ান টেরিটরি থেকে এটা চলে যায় ওয়েস্টে। এবার আমরা এখন ইদানিং লাস্ট 5 to 6 years ধরে এই জিনিসটা আমরা আকাশিক রেকর্ডস রিডিং হিসেবে একটা টেকনিক্যাল ফরম্যাট হিসেবে আমরা পাচ্ছি এখন, যে এটা একটা টেকনিক। এই টেকনিক ইউজ করে আমরা নিজেদের এবং অন্যের পাস্ট লাইফ রিড করতে পারি, এবং শুধু তাই নয়, অন্যের ব্যাড কর্মা গুড কর্মা
হিল করতে পারি। গুড কর্মা হিলিং কেন? যাতে সেটার ইনফ্লুয়েন্সটা আরও বেশি আমরা পাই আমাদের প্রেজেন্ট লাইফে। আর ব্যাড কর্মা হিলিং করব কেন? যাতে আমাদের এই লাইফে প্রারব্ধ ফলের যে ইম্প্যাক্টটা, সাফারিংটা, সেটা অনেক তুলনায় পার্সেন্টেজ ওয়াইজ আমরা কম করতে পারি। তো এখানে হচ্ছে পিএলআর আমরা জানি, পাস্ট লাইফ রিগ্রেশন, হ্যাঁ। যেটাতে নিজেরা নিজেদের পাস্ট লাইফে যাচ্ছে। আর আকাশিক রিডিংয়ের মাধ্যমে যে রিডার হচ্ছে সে অন্যের পাস্ট লাইফ ফেচ করে দেখছে, রিড করছে বা দর্শন করছে। তো আমরা জিনিস মানে দুটোর মধ্যে জিনিসটা একই হচ্ছে, সোল মেমোরিটাকে ডিকোড করা হচ্ছে পিএলআরের দ্বারা, সে নিজে করছে, আকাশিক রিডিংয়ের দ্বারা অন্য একজন ব্যক্তি আরেকজনকে করে দিচ্ছে। ঠিক আছে, দুটো একই কাজ করছে। এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু প্রশ্ন আজকে আমি আপনাকে করব এই টপিকটা নিয়ে। আপনাকে যেমনটা আমি বলছিলাম যে এই সাবজেক্টটা এখনো পর্যন্ত আমি খুব একটা বেশি বুঝতে পারিনি এবং হয়তো কোথাও ভরসার জায়গাটাও তৈরি হয়নি। আমরা যখন পিএলআর এর কথা বলি, কোথাও না কোথাও এটা একটা ফ্যাক্টর যে আমাদের সোলের কাছে তার মেমরি রয়েছে। আমরা যেহেতু আমাদের ধর্মে বলা হয় আমাদের আত্মার কোনো মৃত্যু নেই, তো আত্মার একদম। কাছে কিছু স্মৃতি রয়েছে, সেই স্মৃতি আমার আত্মার কাছে রয়েছে। কিন্তু আমার আত্মার স্মৃতি একজন অন্য মানুষ কি করে বুঝতে পারবেন? এটা কিভাবে পসিবল? এটা যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের যেমন রাইট রয়েছে, যেমন ধরে নেওয়া যাক রেকি। রেকি মোটামুটি আমরা সবাই জানি যে রেকি দিয়ে আমরা হিলিং করতে পারি, একজন আরেকজনকে হিল করতে পারছি, আমরা একজন আরেকজনের কষ্টটাকে মুছে দিতে পারছি। ঠিক তেমনই আকাশিক রিডিংয়ের দ্বারাও যে টেকনিক রয়েছে, মেডিটেশন টেকনিক রয়েছে, সেটার দ্বারা একজন আরেকজনের এই যে রেকর্ডস, সেই লাইব্রেরি, সেই রেকর্ডসের লাইব্রেরি থাকে, সেটাতে ঢুকছি, ঢুকে তার পাস্ট লাইফের যে কর্মগুলো ছিল সেগুলোকে রিড করতে পারছি। এটা একটা টেকনিক্যাল জিনিস। আর একটা লাইব্রেরি আমরা মেডিটেশনের মাধ্যমে সেই রেলমে ঢুকি, ঠিক আছে, সেই আয়ামে ঢুকি, সেটা হচ্ছে তার পাস্ট লাইফের আয়াম বা ডাইমেনশন। সেটা হতে পারে তার প্রেজেন্ট লাইফের মানে হিউম্যান ডাইমেনশনের কোনো আয়াম, ডাইমেনশন, বা হতে পারে কোনো স্পিরিচুয়াল রেলমের আয়াম মানে ডাইমেনশন, এটাও হতে পারে। একটা মানুষ শুধু যে ফিজিক্যাল বডিতে আসবে সেটা নয়, তার সূক্ষ্ম জগতে অনেক লাইফ থাকতে পারে, যেটাকে আমরা মানে এর কোনো লিমিট নেই যে কত ডাইমেনশন একটা মানুষ, কত ডাইমেনশন ওয়াইজ এসছে পৃথিবীতে বা এক্সিস্টেন্সে এসছে। তো ঠিক সেইভাবেই এটা পুরোপুরি একটা মেথডিক্যাল এবং টেকনিক্যাল জিনিস। তো সেই টেকনিক ইউজ করে এটা করা যায় এবং একজনের লাইফ টাইম বা পাস্ট লাইফের কী কার্মা ছিল সেটা রেকর্ডগুলো রিড করা যায়, এবং সেগুলো যদি কোনো খারাপ কিছু থাকে, হিল করার প্রয়োজন থাকে, সেগুলো হিল করা যায়। তার মানে আপনি বলছেন যে একজন মানুষের অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে তার একটা আভাস যারা রিড করছেন, আকাশিক রিডার রয়েছেন, তারা দেখতে পান বা ফিল করতে পারেন। হুম হুম হুম। এবারে ব্যাপারটা হচ্ছে কে কতটা পারসিভ করবে, কে কতটা বুঝতে পারছে বা রিড করতে পারছে, এটা রিডারদের উপর ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ ধরে নেওয়া যাক যে শুনতে পায়, যেটা আকাশবাণী বললাম, তো সে কানে মানে শব্দের মাধ্যমে শুনতে পাবে যে তার এই কর্মটা, এই ইনসিডেন্টটা ঘটেছিল, সেই কারণে প্রেজেন্ট লাইফে সে একটা পার্টিকুলার সাফারিং হচ্ছে তার লাইফে, এই কষ্টটা পাচ্ছে, বা একটা রিপিটেটিভ প্যাটার্ন হয়ে গেছে তার লাইফে, বারবার জ্বর আসছে বা বারবার একটা জায়গাতেই ব্যথা, কিছুতেই সারছে না, সেরে যাচ্ছে আবার হচ্ছে, বা কোনো রিলেশনশিপ প্রবলেম, ঠিক আছে, বারবার ব্রেকআপ হচ্ছে, অনেকের লাইফে আছে বারবার ব্রেকআপ হচ্ছে, একই প্যাটার্ন ফলো হয় একই অনেকের প্যাটার্ন ক্ষেত্রে। ফলো হচ্ছে। তো এগুলো রিজন যদি রুট কজ দেখা যায়, তাহলে সেটা ওই পাস্ট লাইফের কার্মা দেখা যাবে যে এটা হচ্ছে রুট কজ। তো ঠিক সেইভাবেই ওই টেকনিক ইউজ করে তার সেই কার্মাটাকে দেখে, দর্শন করে হোক বা শ্রবণের মাধ্যমে হোক, সেটাকে হিল করে দেওয়া হয়, বা সেই কর্ডটাকে আমরা কাটিং করে দিই। তাহলে কী হবে, যে সাফারিংটা সে পাচ্ছে এই বারবার ব্রেকআপ হওয়ার কারণে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার আসতে পারে বা ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে, একটা লোনলিনেস তাকে ঘিরে নিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, একটা লোনলিনেস ঘিরে নেয় যে আমি তো একা, আবার আমার কাউকে চাই, এই জিনিসটা খুব দেখা যায় তাদের মধ্যে। তো সেটাকে যখন কাট করে দেওয়া হয়, তো এই সাফারিংটা অনেক পার্সেন্টেজ ওয়াইজ কমে যায়। আরেকটা জিনিস কি হয়, তার ধরে নেওয়া যাক আবার কারোর সাথে এই ধরনের কার্মিক প্যাটার্নে জড়াবার রয়েছে, আবার কেউ আসবে আর সেম ওয়েতে ব্রেকআপ হবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কাটিং করার পরে এই জিনিসটাকে আটকানো গেছে, এবং সে একটা মানে রাইট ট্র্যাকে পড়ে গেছে, যে তার মানে লাইফের উদ্দেশ্য সে বুঝে গেছে, এবং তাকে আমাকে কোন দিকে কোন ওয়েতে যেতে হবে সেটা আমার কাছে ক্লিয়ার। তো এইভাবে কার্মিক প্যাটার্নগুলোকে ব্রেক করে হিল আউট করা যায় একটা মানুষকে। একেবারেই হিলিংয়ের দিকটায় আমরা ডেফিনেটলি আসবো এরপরে।
আমি প্রথমে আরও একটু বুঝে নিই আপনার কাছ থেকে। অনেকে বলেন যে এই আকাশিক রিডিং এটা অনেকটা আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড তার একটা হ্যালুসিনেশন, আর কিছু নয়। ওকে, এটা নিশ্চয়ই আপনিও শুনেছেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি আদৌ সত্যি না মিথ্যে? সাবকনশিয়াস মাইন্ডের একটা গেম আছে যেটা প্লে করে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডেও অনেক প্যাটার্ন থাকে। ধরে নেওয়া যাক কারোর মাইন্ডেরই প্রবলেম হচ্ছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে তার সেই ব্যক্তিটির কোনো না কোনো প্যাটার্ন অবশ্যই আছে যেটা নেগেটিভ। ধরে নেওয়া যাক সে কনসিয়াসলি বলছে যে আমার মানি দরকার, আমার মানিটারি ডেফিসিয়েন্সি আছে, আমার দরকার। সাবকনসিয়াসলি সে বলছে আমার কাছে কিছু নেই। উল্টো, ঠিক আছে, উল্টো প্যাটার্ন। এটা একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি। কেউ ধরুন দেখবেন সব ক্ষেত্রে বার্গেনিং করে, ঠিক আছে, সব ক্ষেত্রে। মানে একটা ছোটোখাটো জিনিস কিনতে গেলে, 5 টাকার জিনিস কিনতে গেলেও সে বার্গেন করবে, অনেক মানুষ আছেন এমন। ঠিক আছে। এই যে বার্গেনিং যে একটা টেন্ডেন্সি তার মধ্যে, এটা একটা এনার্জি রূপে সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাচ্ছে। বারবার করছে সে, লং টার্ম ধরে করছে। ধরে নেওয়া যাক 10 বছর হয়ে গেল কি 20 ইয়ার্স ধরে, তার ক্যারেক্টারটাই ওরকম যে সে বার্গেনিং করবে। সেটা সাবকনসিয়াস মাইন্ডে কী হয়, জমতে 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 একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে যায়। সেটা তখন সাবকনসিয়াস মাইন্ডে সে কী বলছে, আমার কাছে টাকা নেই। সাবকনসিয়াস মাইন্ড এটা ওইভাবে নিচ্ছে যে আমার কাছে টাকাটা নেই, যে আমি অভাবের মধ্যে আছি, আমার কাছে নেই জিনিসটা। একটা সময় পরে কি হবে, তার কাছে সত্যিই টাকা থাকবে না। আর তার মাইন্ডারি যে স্ট্যাটাস বলুন বা ফ্রিকোয়েন্সি বলুন, মানি ফ্রিকোয়েন্সি, সেটা ধীরে ধীরে করে লো হতে থাকবে, আপনি কমতে ল অফ থাকবে। অ্যাট্রাকশনের কথা বলছেন, অ্যাফার্মেশন আমরা যেটাকে কাইন্ড অফ, বলি। এটা সাবকনসিয়াসের নেগেটিভ কথা বললাম। অ্যাফার্মেশন হয়ে যাচ্ছে এটা হ্যাঁ, আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে আকাশিক রিডিং, এই যে জিনিসটা সাবকনসিয়াসে ঘটছে, এইটা এটার একটা রুট কজ আছে। যেমন এই কনসিয়াসলি যে টাকা কমে যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা, এটা রুট কজ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ডে যে এই প্যাটার্নটা তার তৈরি হচ্ছে দীর্ঘকাল ধরে, এইটারও কিন্তু একটা রুট কজ আছে। সোর্স ছাড়া কিন্তু এফেক্ট হয় না, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে খুব ভালোভাবে বুঝতে পারবো যে কোনো একটা সাফারিং হচ্ছে, সেটা সোর্স ছাড়া এফেক্ট হবে না, কজ হবে তবেই না এফেক্ট হবে। গৌতম বুদ্ধের বাণী, কজ হচ্ছে এফেক্ট আনে। তো ঠিক সেইভাবে এই প্যাটার্নটার, সাবকনসিয়াস মাইন্ডের এই প্যাটার্নটারও একটা রুট কজ আছে। সেটা কি, সেটা জানতে গেলে আমাদের তার পাস্ট লাইফ অথবা তার প্রেজেন্ট লাইফেরই পাস্ট দেখতে হবে, যে সেই ধরনের কোনো কর্ম আছে কিনা বা কোনো কার্মিক প্যাটার্ন আছে কিনা। সেই কারণেই আকাশিক রিডিংটা করা। এবারে সেটা দেখতে গেলে আমাদের চলে যেতে হবে তার পাস্ট লাইফ, ঠিক আছে। এইভাবে সাবকনসিয়াস মাইন্ড মানে কানেক্টেড বলতে পারেন, ঠিক আছে, কিন্তু ডাইরেক্টলি ওটা কজ নাও হতে পারে। মানে তার মানে এটা কোনো হ্যালুসিনেশন নয়। না, এটা কজ অ্যান্ড এফেক্ট। ওকে, এবার আমাকে একটু বলুন যে আকাশিক রিডিংটা আপনারা কিভাবে করেন, প্রসেসটা যদি আমাদের খানিকটা বুঝিয়ে বলেন। প্রসেসটা হচ্ছে, ইটস আ মেডিটেশন প্রসেস। আর মোস্টলি যারা একটুখানি স্পিরিচুয়ালি সেন্সিটিভ, যাদের সাইকিক সেন্স কিছুমাত্র আছে, 10% হলো কি 20% হলো, কেউ ইনবর্ন সাইকিক হয়, তো তাদের এই জিনিসটা করতে খুব ইজি হয়ে যায় এবং তাদেরকে এই জিনিসটা অ্যাক্টিভেট করতে ইন্টারনালি খুব সুবিধা হয়। আর যাদের ধরুন কোনো কার্মিক প্যাটার্ন এমন নিয়ে এসেছে যে তার এক জন্মে ওই জিনিসটা অ্যাক্টিভেট হবে না, তার সেই ভিশন আসবে না, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্ক্যানিং করে নিই যে কার সেটা পসিবিলিটি রয়েছে, কার নেই। সেইভাবেই আমরা নিই, কাউকে শেখাবার জন্য নিই। তো প্রসেসটা হচ্ছে টেকনিক। আমরা একটা প্রথমে লাইব্রেরি হিসেবে জিনিসটাকে দেখি, একটা মেডিটেশন ট্রান্সে যাই, আমরা অনেক ডেপথে যাই মেডিটেশনে, থিটা লেভেল বলি এটাকে, ঠিক আছে। অলমোস্ট থিটা লেভেলে গিয়ে তখন নো থটস বলে কিছু থাকে না থিটা লেভেলে। আমাদের অ্যালফা অবধি তাও কিছু কিছু থটস আসে, টিপিএস 5/সেকেন্ড মতো হয়। থিটা লেভেলে জিরো থট পার সেকেন্ড। সেই লেভেলে গিয়ে আমরা যখন ঢুকি ওই লাইব্রেরিতে, তখন একটা হল চলে আসে। তো সেই হলের মধ্যে ঢুকলে তখন আমরা দেখতে পাই আশেপাশে অনেক লাইব্রেরির দরজা রয়েছে, আর বিশাল আকারের হল। আর সেখানে কম করে হলেও একটা মানুষের লাইফ টাইম রেকর্ডস নেই, হাজার হাজার কোটি কোটি মানুষের রেকর্ডস রয়েছে। আর যে মানুষটাকে আমরা ফেস করতে চাই, যার রেকর্ডস, পার্টিকুলারলি আমরা যে গাইড ইউজ করি, অ্যাঞ্জেলিক গাইড বা স্পিরিট গাইডস, তাদের সাহায্যে আমরা পার্টিকুলারলি সেই লাইব্রেরির সামনে গিয়ে পৌঁছাই। সেখানে তখন আমরা ঢুকি তার হেল্পে। এবার সবার আগে বলি যে আমরা পারমিশন ছাড়া কারোর রেকর্ডস আমরা ফেচ করি না। সবার আগে কার আমরা পারমিশন? এটা আমরা নিই হচ্ছে, আমি এঞ্জেলদের মাধ্যমে নিই। আর্কএঞ্জেল মাইকেলকে আমি আস্ক করি যে পারমিশন আছে কিনা বা সেফ কিনা আমার জন্যে, যে এই ব্যক্তিটির রেকর্ডস আমি দেখতে পারবো কিনা বা পারমিশন আছে কিনা। এটার এই কারণ যে অনেকের ক্ষেত্রে কি হয়, এত নেগেটিভ কর্মা থাকে
বা কারুর ধরে নেওয়া যায় কোনো কার্স রয়েছে, অভিশাপ রয়েছে, কোনো লাইফ টাইম থেকে সে নিয়ে এসছে, তো সেটা এত হায়ার সোলের কার্স যেটার সাথে মানে ডিল করবার ক্যাপাসিটি আমার নেই, হতেই পারে সেটা। তো সেক্ষেত্রে পারমিশনটা এই কারণে নেওয়া, যদি আমি পারমিশন না থাকা সত্ত্বেও সেই রেকর্ডস খুলে ঢুকি, তাহলে সেটা কিন্তু আমার লাইফে এফেক্ট করবে নেগেটিভলি। এরমও হয়? মানে আপনার এক্সপিরিয়েন্স আছে এরকম? হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে বলতে এখনো অবধি আমার নো পারমিশন জোন খুব কমই এসেছে। আর তাদের ক্ষেত্রেই নো পারমিশন এসছে যাদের ঢুকলে মানে তারা ব্যক্তি হিসেবে ক্যারেক্টার ওয়াইজ খারাপ, তো তাদের আমি রিডিং করিনি, এরকম ব্যাপার। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যারা বিগিনার লেভেলে, বহু বছরের সাধনা নেই বা প্র্যাকটিস অত নেই, তাদের এনার্জি ফ্রিকোয়েন্সি অনেক লো থাকবে স্বাভাবিকভাবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই নো পারমিশনটা খুব দরকার। কারোর ধরে নেওয়া যাক হিমালয় পর্বতের মতো নেগেটিভ কার্মা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে হিমালয় পর্বতের মতো প্রকাণ্ড আকারের ভারী ওয়েটি কার্মা। তো কোনো বিগিনার লেভেলের কোনো প্র্যাকটিশনার যদি তার কার্মাকে ফেচ করতে চেষ্টা করে, সেটা পুরোটাই তার ওপর চলে আসবে, মানে তার লাইফে চলে আসতে চাইবে। ঠিক আছে, কারণ তার সেই ক্যাপাসিটিটা নেই যে সেটাকে ধারণ করতে পারবে। আটকানোর মতো? হ্যাঁ, তো সেই জন্যেই বিগিনারদের বলে দেওয়া হয় যে পারমিশন ছাড়া কারুর লাইফে ঢুকবে না, মানে কারুর রেকর্ডস তুমি ফেচ করতে প্রবেশই করবে না, সবার আগে পারমিশন নেবে। আর আর্কএঞ্জেল মাইকেলকে অ্যাটিউনমেন্ট করা হয়, ঠিক আছে? তো অ্যাটিউন থাকে এই কারণে, অ্যাটিউনমেন্ট থাকলে ওটা হচ্ছে শক্তিপাত, তো সেটা হচ্ছে সিদ্ধ বলা যেতে পারে, মাস্টার্ড। তো তার কাছ থেকে যখন পারমিশনটা নেওয়া হচ্ছে সেটা অ্যাকুরেটলি আসে। আর অ্যাটিউনমেন্ট ছাড়া যদি কেউ এটা করতে চেষ্টা করে, হতে পারে কি তার কাছে রং ইনফরমেশন এলো, রং পারমিশন চলে এলো, ঢোকা উচিত নয়, তবুও সে পারমিশন পেয়ে গেল যে ইয়েস তুমি যাও। এটা অনেক সময় হয়, ভ্যারি করে। ওই জন্য মাস্টার্স অ্যাটিউনমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তো সেই পারমিশন নিয়ে আমরা ঢুকি, এছাড়া আমরা ঢুকি না। কি কি দেখা যায়, কিভাবে দেখা যায় বা কিভাবে শোনা যায়? এবার আমরা লাইব্রেরিতে প্রবেশ করলাম, তখন লাইব্রেরিতে অসংখ্য বই দেখা যায়, রাখা আছে মোটা মোটা বই। কারোর লাইফে হিউজ কারবার হয়েছে, তো মোটা মোটা বই দেখা যাবে। কেউ এইটুখানি মানে ছোট্ট খুব অল্প সংখ্যক কর্ম নিয়ে এসেছে, তো পাতলা বই দেখা যাবে, এরকম দেখা যায়, ভিশনে আসে। এবারে যদি কারোর কার্মা খুব নেগেটিভ থাকে, তো ব্ল্যাক কালারের বই দেখা যাবে। হুম, এটা যার যার পারসেপশন বলছি, যে যেভাবে দেখতে পায় বা দেখে। কেউ মানে যদি, আপনি আপনার জায়গা থেকে বলছেন? হ্যাঁ, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার স্টুডেন্টদের মধ্যেও দেখেছি, এরকম দেখেছে ওরা। আর যাদের কার্মা খুব ডিভাইন, স্পিরিচুয়াল প্র্যাকটিশনার, বা কোনো খুব হেভি গুড কার্মা রয়েছে, অনেক দান ধ্যান করেছে, তাদের বইগুলো দেখা যাবে কিন্তু হোয়াইট, পবিত্র এবং গ্লো করে, লাইটের মতো গ্লো করবে। তারপরে আমরা সেই বইগুলোকে ওপেন করে করে পার্টিকুলারলি যে কার্মাটা আমাদের দেখার প্রয়োজন, তার সেই পার্টিকুলার রিলেটেড কার্মা ওয়াইজ, ধরে নেওয়া যাক কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম রিপিট হচ্ছে, প্যাটার্নটা কিছুতেই ঠিক হচ্ছে না, সে অনেক রেমেডিস করেছে কিন্তু তবুও ঠিক হচ্ছে না, তো সেই রুট কজটা যে রিলেটেড কার্মাটা কানেকশনে, সেটা দেখবার জন্য সেই পাতাটা খোলা হয় সেই বইয়ের, এইভাবেই দেখা হয়। পাতাটা খুলে সেখানে কি লেখা থাকে না আপনারা কোনো ভিজুয়াল কেউ কেউ, দেখেন? এটা ডিপেন্ড করে যে দেখছে তার পারসেপশন লেভেলের উপরে। এবারে কেউ শ্রবণ শক্তি আছে, আকাশবাণী, তো সে কানে শুনবে, শব্দ শুনবে। কারোর ভিশন ক্লিয়ার আছে, তো সে দেখবে। কেউ কেউ রিড করতে পারে, মানে লেটার্স বা সেন্টেন্স, সে সেগুলো রিড করবে তখন। আর কারুর মধ্যে দেখা যায় সে ভিশনারি, ঠিক আছে, মানে সে দেখবে, মানে সিনেমার মতো সে দেখতে পায়, মানে ঘটনা হচ্ছে সামনে, কেউ কাউকে কোনো খারাপ কথা বলছে, অত্যাচার করছে, সেগুলো ভিশন ওয়াইজ মানে ফিল্মের মতো দেখছে, এরকম। এবার যার যেরকম পারসেপশন লেভেল সে সেইভাবে দেখবে, তো এইভাবেই আমরা দেখি ওটা। আপনার ক্ষেত্রে কোনটা হয়? আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব রকম ডাইমেনশন খুলে যায়, সব রকম সেন্সেস খুলে যায়, 5 সেন্সেসের 5 রকম এবিলিটি তখন ওপেন থাকে। মেনলি আমার ভিশনটা বেশি কাজ করে, ওটাকে ইউজ করি আমি বেশি, কারণ শ্রবণ শক্তি ইউজ করতে গেলে আমার টাইম বেশি লাগবে বুঝতে, শব্দগুলোকে সাউন্ডগুলোকে বুঝতে টাইম বেশি লাগবে। তো সেক্ষেত্রে ভিশনটাকে আমি কুইকলি ইউজ করতে পারি। এইভাবে ভিশনটাকে দেখি, প্লাস যে কর্মাগুলো থাকে ওটার সাথে আমি কানেকশন খুঁজি, যে এই লাইফে কী কর্মার কানেকশনটা রয়েছে, কেন, মানে কী সাফারিং দিচ্ছে ওটা প্রেজেন্ট লাইফে। তো তখন সেটা আমি রিড করে বলি তাকে যে এই জন্য এই সাফারিংটা তোমার হচ্ছে, তখন সে বলে ইয়েস। আমাদের কোনো এরকম ঘটনা একটু বলুন যেখানে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। অনেক বছরের আগে কথা, তখন আমি জাস্ট প্র্যাকটিশনার বলতে পারি। তো একজন বয়স্ক জিউস ভদ্রলোক, তার তখন ছেলে মারা গেছিলো, আর তিনি ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছিলেন তখন। তো তখন সে অলরেডি স্পিরিচুয়াল প্র্যাকটিশনার, সে নিজেও একজন সাইকিক ছিলেন। তার যখন সে আমার কাছে যখন হেল্পের জন্য এলেন,
তার যখন রেকর্ডসটা চেক করলাম তখন দেখলাম অনেক মানে 300 মুভিটা যেরকম ড্রেস দেখা গেছিলো অ্যানিমেল স্কিনের ক্লোদিং পরতো রাজাদের টাইমে, লাইক জুলিয়াস সিজারের টাইমের যখন যে পুরো একদম সিনারিওটা ছিল, ঠিক সেই টাইমের উনি একজন ওয়ারিয়র টাইপের, মানে সৈন্যও বলা যেতে পারে। ওই সময় উনি অনেক নিরীহ ব্যক্তিদের, অনেক ইনোসেন্ট লোকেদের প্রাণ হত্যা করেছিল আর কি। ঠিক আছে, সেই যে কর্মটা নিয়ে আসার ফলে তার এই জন্মে ছেলের শোক উনি পেয়েছেন। এটা ছিল ওনার কর্ম, আর এটা এফেক্ট। এই কারণে ওনার শারীরিক অনেক প্রবলেম হচ্ছিল উইথ ডিপ্রেশন তো হচ্ছিলই, অনেক বছর ধরে ভুগছিলেন, প্লাস শারীরিক একটা ব্যথা, স্পাইনাল কর্ডে একটা এমন পেন ছিল, তখন সেই সময়ের কথা বলছি, 10 বছর আগেকার কথা। 8 বছর ধরে একটা স্পাইনে পেইন ছিল যেটা কিছুতেই ঠিক হচ্ছিল না, স্ক্যান করে এক্স রে করে ডক্টর মেডিসিন দিয়ে কিছুতেই ঠিক হচ্ছিল না। তো সেটা যখন আমি চেক করি যে ওইটাই হচ্ছে ওটা রুট কজ, ওটা না রিমুভ করে দিলে এটা ঠিক হবে না, কখনোই পসিবল না। তো ওনাকে আমি ওটা বলি, তো উনি যথারীতি আমাকে বলেন যে এর রেমেডি কী আছে তুমি বলো। তো তখন আমার গাইডেন্স ওয়াইজ আমরা কাজ করি, মানে বেসিক্যালি আমি আমার কথা বলছি, গাইডেন্স ওয়াইজ মানে যার জন্য যেটা দরকার তাকে আমি সেইভাবে গাইড করব। ঠিক আছে, এটা নিয়ে আমি বলছি এটার পরে যে গাইডেন্স ব্যাপারটা কী হয়। একদম। তো এরপরে আমার কাছে গাইডেন্স আসে যে ওনাকে আমাকে একটা যন্ত্র এঁকে দিতে হবে। যন্ত্রটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের, ঠিক আছে, আর তার উপরে তার মাঝখানে একটা সার্কেল ছিল, হ্যাঁ, তার আউটলাইনে আরেকটা সার্কেল, এরকম একটা ট্রায়াঙ্গেল শেপের একটা যন্ত্র এঁকে ওনাকে দিই। তো ওটাকে বলি ফোল্ড করবেন, ফোল্ড করে আপনি ওটাকে অ্যামুলেট বানিয়ে গলায় ধারণ করতে পারেন, এটা করুন আপনার ব্যথাটা কমবে। উনি করেন সেটা। উনি ওই প্রথমে ছবিটা দেখে না অবাক হন। এটার কারণ এটা যে উনি আমাকে বললেন যে 8 বছর আগে উনি স্বপ্ন দেখেছিলেন একটা ড্রিমে, যেহেতু উনি একজন সাইকিক ভদ্রলোক, ঠিক এক্স্যাক্টলি এইরকম আঁকা যন্ত্র ওনার ড্রিমে আসতো। উনি আচ্ছা। বুঝতে পারতেন না কেন, ঠিক আছে, উনি কিভাবে ইউজ করবেন ওটাকে, বা ওটা কী কাজে লাগবে উনি সেটা বুঝতে পারতেন না। তো যখন আমি বললাম তখন উনি রিলেট করতে পারলেন যে এটা হয়তো এইভাবেই আসবার ছিল ওনার কাছে। তার মানে ওনারও কোনো গাইড হয়তো ছিল যে গাইড করার চেষ্টা হ্যাঁ, করছিল, উনি বুঝতে পারেননি। আর এটা ওনার রেকর্ডসে পড়েছিল, ঠিক আছে, এই যন্ত্রটা। তো সেটাকে ফেচ করে ওটাই আমার গাইডেন্স এসেছিলো যে এটাই দিতে হবে ওনাকে। তো ওটা উনি ইউজ করলেন, ধারণ করলেন। পরের দিনই আমাকে উনি মেসেজ করলেন ব্যথাটা অলমোস্ট 80% গন, যেটা 8 বছর ধরে কমছিল না কিছুতেই, যেখানে উনি নিজে একজন হিলার আর সাইকিক। তো কার্মা এইভাবে কাজ করে, মানে এমনভাবে কাজ করবে, এগুলোর কোনো লজিক থাকে না যে কীভাবে কাজ করবে। হ্যাঁ, সায়েন্টিফিক্যালি এর ব্যাখ্যা পাওয়া তো খুব মুশকিল। এটা সায়েন্স বলা যেতে পারে, কার্মা সায়েন্স, যে কজটাকে সরিয়ে দিলে এফেক্টটাও রিকভার হতে স্টার্ট হবে। এরকম আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক কেসেস করে, যে অনেক বাচ্চারা ইনবর্ন নার্ভাস সিস্টেমের প্রবলেম নিয়ে আসে, একটুখানি বাকিদের তুলনায় আলাদা, স্পেশাল বলা যেতে পারে। তো তাদের যখন আমি চেকিং করে কার্মা রিমুভ করেছি, পুরো তো এগুলো ঠিক হয় না, কারণ ইনবর্ন নিয়ে আসছে, এগুলো 100% করা যায় না ঠিক। না, কর্মা তো তো ঠিক করা ভগবানেরই সাধ্য নেই, ভগবানকে নিজের কর্ম রাইট, ওনাকে ক্ষয় করতে হয়েছে, তো একদম। সেখানে মানুষ তো পসিবলই নয়। এবারে যত পার্সেন্টেজ ওয়াইজ ঠিক করা যায় ততখানি করা যাবে। তো সেটা করার পরে, কাট করে দেওয়ার পরে দেখা গেছে অনেক 50 to 60% সে নর্মাল বিহেভ করছে, মানে তার আইকিউ ডেভেলপ করেছে, তার ইন্টেলিজেন্স বেড়েছে, এরকম দেখা গেছে, ফিডব্যাক আছে। আর আরও যদি সেটাকে ক্লেনজিং করে দেওয়া হয় সেই কর্মাগুলোকে এক্সটার্নালি, একটা হয় কর্মা কাট করে দিলাম, সে রিকভার হচ্ছে, তারপরে যে প্রবলেমগুলো অলরেডি নিয়ে এসছে সে তার শরীরে, মনে এবং ইমোশনসে, সেগুলো যখন কাট করে দেওয়ার পরে উপরে মানে এক্সটার্নালি আলাদা করে হিলিং করা হয়, আরও রিকভার করে যায়। মানে এই যে কাট করার কথাটা আপনি বারবার বলছেন, মানে এটা কি প্রসেস, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কট কাটিং বলে সিম্পল ভাষায়, আর আমি যেটা করি সেটা হচ্ছে কার্মা হিলিং। এটা একটা ডিভাইন প্রসিডিওর আছে আমাদের, যেটা আমরা এঞ্জেল ইউজ করি, এবং আলটিমেট যে ডিভাইন সোর্স আমাদের নিরাকার ব্রহ্ম যাকে বলি, তার এনার্জি ইউজ করে কার্মাগুলোকে হিল করা হয়। তো যত টাফ কার্মা থাকুক ওটা ব্রেক হবে, এবং তার ফলে সে এফেক্টগুলো থেকে অনেকটা নিস্তার পাবে। এই প্রসেসে চলে। হয়তো দেখুন যে কোনো মানুষের চার্টে রয়েছে যে তার অপঘাতে মৃত্যু হবে, কোনোভাবে তার মৃত্যু এড়ানো কি সম্ভব? ইজ ইট পসিবল? এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সব কিছু কিছু ক্লজ থাকে, তো এটারও আছে। এখানে যদি আমাদের
টাইম থাকে, ধরে নেওয়া যাক দেখবেন ডাক্তার বলে যে টাইম মানে নেই আর বাঁচাবার, তো আপনারা আরও আগে নিয়ে এলেন না কেন? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পেশেন্টকে বলেন তো। তো এখানেও সেই ব্যাপারটা রয়েছে, যদি আমাদের হাতে টাইম থাকে তো সেটার হাত দিয়ে বাঁচানো সম্ভব। ধরে নেওয়া যাক একেবারে মৃত্যু হওয়ার কথা, সেটা হলো না, একটু পাটা ভেঙে গেল, মুচকে গেল, এটা হলো, বা কোথাও কেটে গেল, হ্যাঁ, এইটা হলো আপনি কিন্তু একেবারে। অনেক বড় কথা বলছেন। কেন বলছি আমি, যে মানুষের মৃত্যু বলা থাকে যে মানুষ যখন জন্মায় তার মৃত্যুদিন ফিক্সড থাকে, তো সেই ভগবানের যেটা লিখন, বিধাতার লিখন বদলানো সম্ভব? এখানে একটা কথা বলছি, আমি যত কেসেস দেখেছি এবং আগে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হলো ভগবান পরশুরাম। উনি জমাদাগ্নি পুত্র ছিলেন, উনি রামচন্দ্রের টাইমেও ছিলেন, এবং দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন সন্দীপনী ঋষির আশ্রমে ট্রেনিং শেষ করছেন, মানে করে ফেলেছেন, তখন ভগবান পরশুরাম কিন্তু ওনাকে সুদর্শন চক্র দিয়েছিল। এটা টিভি সিরিয়ালেও আমরা দেখেছি। তো ত্রেতা যুগ থেকে দ্বাপর যুগ একটা মানুষ জীবিত ছিল। তিনি তো চিরঞ্জীবী। হ্যাঁ, এবারে আমরা শুনতে পারি, এখন শুনছি ইদানিং, যে জ্ঞানগঞ্জ নিয়ে আমরা শুনছি অনেক জায়গায়, তো অনেক মুনি ঋষি শুনছি 5,000 বছর কারুর বয়স, বা কারুর 2,500, যেমন মহাবতার বাবাজির কথা অনেকে শুনছি আমরা এখন, তার বয়স 2,500-এরও ওপরে। হুম। তো মানুষ যদি যৌগিক ক্রিয়ার মাধ্যমে নিজেদের ব্রিথ কন্ট্রোল বা নিঃশ্বাস প্রশ্বাস এমনভাবে ট্রান্সফর্ম করতে পারে, রূপান্তরণ করতে পারে, তো সেক্ষেত্রে মৃত্যু তার লাইফে আসে না। এটা যোগীরা করতে পারে। তো যোগীরাও তো মানুষ, আমরাও মানুষ, তো আমরা যদি সেই প্র্যাকটিসগুলো জানি বা জেনে যজ্ঞগুরুর আন্ডারে থেকে সেই প্র্যাকটিসগুলো করি, ডেফিনেটলি আমাদের ইন্টারনাল অর্গান বলুন বা আমাদের ফিজিক্যাল এবিলিটি বলুন, সেগুলো আমরা বাড়াতে পারি, স্ট্রেচ করতে পারি। কিন্তু জীবন মৃত্যুর চক্র থেকে তো বেরিয়ে যেতে পারি না, মানে না, সেটা তো পসিবল নয়। সেটা পসিবল না, কিন্তু আমরা স্ট্রেচ করতে পারি, আমরা লম্বা টানতে পারি, আমরা ডিসাইড করতে পারি কখন আমরা বডিটাকে ত্যাগ করব, দেহ ত্যাগ করব। ওটা যোগীদের স্বেচ্ছায় হয় জিনিসটা। মোস্ট প্রবাবলি অল যোগিস আর কেপেবল অফ ইট, মানে নিজেদের স্বেচ্ছাতেই তারা দেহ ত্যাগ করেন। মানে সেই লেভেলের যোগী, মানে যারা আমাদের হ্যাঁ, মধ্যে থাকেন না, যারা আমাদের তারা মধ্যে আমাদের থাকে না, মধ্যে থাকেন না, তারা একদম। অন্য কোথাও থাকেন, সব মানুষের থেকে দূরে। মানে তো বর্তমান সময়ে সেই ধরনের যোগী কি পাওয়া যায়? খুব 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 কম কম, মানে হয়তো। মানুষ সোসাইটিতে আমরা দেখতে পাই না, কিন্তু নেই তাও নয়, আছেন। রিসেন্টলি ইউটিউবে যদি আমরা সার্চ করি, বরফানি দাদাজি মহারাজ বলে একজন যোগী ছিলেন, যিনি জ্ঞানগঞ্জ থেকেই এসেছিলেন। স্থূল জগতের জ্ঞানগঞ্জ, জ্ঞানগঞ্জ দু রকমের আছে, হুম হুম। একটা স্থূল জগৎ, একটা সূক্ষ্ম জগতের। তো দাদাজি মহারাজ এখানে প্রায় 20-30 বছর হার্ডলি ছিলেন, নর্মদা নদীর ওখানে তীরে। উনি ওনার যখন এসছিলেন, ওনার তখনই বয়স ছিল হচ্ছে 270 বছর। তো উনি এখানে ছিলেন 30 বছর, মানে আরও বেশি হয়ে গেছিলো ওনার বয়স। তো উনি পুরো বর্ণনা দিয়েছিলেন, উনি সাই বাবাকে দেখেছেন, তারপরে আরেকজন যোগী মহারাজকে দেখেছিলেন উনি, তো ওনার অনেক এক্সপিরিয়েন্স। তো উনি যে বেরিয়ে এসেছিলেন, উনি আর ফেরত যাবেন না বলেই বেরিয়ে এসেছিলেন। উনি এখানেই দেহত্যাগ করেন, মানে নর্মদার ওখানেই ওনার আশ্রমে দেহত্যাগ করেন। তো এক্সাম্পল যদি বলেন, এটা একদম স্বচ্ছ, মানে একদম স্পষ্ট এখানে দর্শন করতে পারছি আমরা এই ধরনের একজন যোগীকে। তো আমাদের বডিটা হচ্ছে স্পঞ্জের মতো, আমরা যদি চাই এটাকে ছোট করতে পারি, আমরা চাইলে এটাকে স্ট্রেচ করে বড় করতে পারি। তো যেহেতু আপনি মার্শাল আর্ট শেখান, তাই আপনি এই কথা বলছেন। এটা নর্মাল যারা জিম করে তাদের জন্য তো তাই। আমরা যদি ফিজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে দেখি, তো কারুর ফ্যাট রয়েছে, সেটা ব্যায়াম করে কমিয়ে দিচ্ছি, তো কেউ কিছু না করলে আবার ফ্যাট হয়ে যাচ্ছে। তো এখানেও তো স্ট্রেচিং কন্ট্রাকশন চলছে। তো আমাদের লাইফ স্প্যানটাও তাই। আমরা যদি ক্রিয়া যোগা করি বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আসি প্রপারলি, সেটা আমরা এইভাবে করতে পারি, স্ট্রেচ করতে পারি। বা কিছু না করলে যদি আমরা উল্টোপাল্টা হ্যাবিটস অ্যাডপ্ট করে নিই, বাজে খাওয়া, নেশাপান করা, তো লাইফ স্প্যান ছোটো হয়ে যাবে। এটা ধরুন কোনো মানুষ নিজে করতে পারেন, নিজের জন্য যিনি প্র্যাকটিস করছেন, এই চর্চাগুলো করছেন, তিনি করতে পারেন। কিন্তু সাধারণ মানুষ, যাদের আকাশিক রিডিং আপনারা করছেন, তাদের জীবনের স্প্যান বাড়িয়ে দেওয়াটা একটা ইম্পসিবল ব্যাপার না? এগুলো না, এগুলো ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সিগুলো এটাই যে তার হাতে কতটা টাইম রয়েছে আগে দেখতে হবে, এবং যতটা টাইম রয়েছে তার হাতে, সে সেই টাইমের মধ্যে জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারবে কি না। তার মধ্যে যদি সেই ক্যাপাসিটি না থাকলো, বা তার পাস্ট লাইফে কার্মাটা এমনই সে করে এসছে যে সে মানে তাকে একটা লাইফে করানো যাবে না জিনিসটা, সেক্ষেত্রে পসিবল হয় না। কিন্তু যে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসছে, দীর্ঘ বছর ধরে কিছু না কিছু প্র্যাকটিস করছে, ধ্যান হতে পারে, জপ হতে পারে,
তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পসিবল হয় সেটা স্ট্রেচ করার, ডিপেন্ডেন্সি আছে, এটা সবার ক্ষেত্রে সমান নয়। তার মানে সময় লাগে, এমন নয় যে একেবারে একদিনে আমি না না, সমস্যার সমাধান করে ফেললাম, সব সময় সেটা সম্ভব বিশেষ নয়। করে কর্মর ক্ষেত্রে, কর্মা হিলিংয়ের ক্ষেত্রে যে রেজাল্টগুলো আমরা পাই সেটা কিন্তু সময় লাগে। কারোর ক্ষেত্রে দেখা যায় 6 মান্থস লাগছে, তো কেউ 2 ইয়ার্সে পাচ্ছে, বুঝতে পারছে, তো কেউ 10 ইয়ার্সে পাচ্ছে। ঠিক যেমন আমাদের কোনো যদি ক্রনিক প্রবলেম থাকে, আমরা দীর্ঘ বছর ধরে ওষুধ খাই, ডায়াবেটিক পেশেন্টরা দীর্ঘ বছর ধরে ওষুধ খায়। তো ঠিক এরকমই ব্যাপার, যার কর্মা যেরকম হেভিনেস থাকবে বা ওয়েট, তার সেরকম এফেক্ট, আর রেজাল্ট সেই মতো আসবে, ততটা টাইম লাগবে। এখনো পর্যন্ত আপনি যে ধরুন অনেক মানুষেরই আপনি আকাশিক রিডিং করেছেন, কি কি ধরনের প্রবলেম দেখেছেন? কি কি কেসের কথা আপনার এই মুহূর্তে মনে আসছে, যেগুলো দর্শকরা জানলে বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন? ম্যাক্সিমাম দেখা গেছে এনিমি প্রবলেম, রিভেঞ্জ, এটা কিন্তু খুব দেখা যায় এখন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি পাস্ট লাইফে কোনো খারাপ কর্মের সাথে, মানে একজন আরেকজনের সাথে শত্রুতা করেছে বা হার্ট করেছে, ইমোশনালি হার্ট করেছে বা মার্ডার করেছে, ঠিক আছে, বা হত্যা করেছে, তো সে ফিরে এসে রিভেঞ্জ নিচ্ছে, কোনো না কোনোভাবে রিভেঞ্জ নিচ্ছে। এটা খুব দেখা যাচ্ছে এখনকার প্রেজেন্ট লাইফে। কারণ এখন শত্রু প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে, কোনো না কোনো ফর্মে আসছে। কেউ গুপ্ত শত্রু হয়ে আসছে, তো কেউ একদম ফেস টু ফেস এসে ফ্রন্টে এসে মানে ডাইরেক্টলি দেখাচ্ছে যে হ্যাঁ আমি তোমার ক্ষতি চাই, এরকম। রিলেশনশিপের ক্ষেত্রে খুব দেখা যাচ্ছে, যেটা ম্যাক্সিমাম এখন এখন বলা যেতে পারে খুব যে একদম আগে যেটা ছিল, যেটা 20 বছর আগে আমরা দেখতাম, একটা লাভ এনার্জি, একটা লাভ ফিলিংস, যেটা পিওরিটি একটা ছিল লাভ ফিলিংসের মধ্যে, এত মানে গরমিল ছিল না। এখন দেখবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, প্রচুর মানে ঘরে ঘরে প্রচুর। সামান্য রিলেশনশিপের মধ্যেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আসছে, ম্যারিড লাইফেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আসছে। তো এগুলো যখন ডিকোড করা হচ্ছে, তখন দেখা যাবে পাস্ট লাইফের কানেকশন, সেই লাইফে কিছু না কিছু এই ধরনের কার্মিক প্যাটার্ন সে ক্রিয়েট করে রেখেছে। তো সেই কারণে বারবার বারবার এটা হচ্ছে। তো শত্রুতা নিয়ে আমার একটা কেস স্টাডি মনে পড়ছে। একজন ভদ্রলোক এসেছিলেন সাউথ কলকাতা থেকে। ওনার সমস্যা ছিল হচ্ছে উনি কেরিয়ারে কিছুতেই এগোতে পারছিলেন না, অনেক জায়গা থেকে জব লস হয়েছে ওনার, প্লাস ওনার হেলথের ইস্যুসও বৃদ্ধি পাচ্ছিল, উনি প্রায় 50-র কাছাকাছি। তো যখন আমি ওনার আকাশিক রিডিংটা করি, রিজন উনি এসেছিলেন আমার কাছে পিএলআর করাতে। তো সবার ক্ষেত্রে পিএলআর কিন্তু হয় না, যাদের এই ধরনের কিছু এনার্জেটিক্যাল ব্লকেজ থাকবে তাদের ক্ষেত্রে পিএলআরে তারা যেতে পারে না বা ভিশন দেখতে পায় না। তো সেক্ষেত্রে আমি কী করি, আকাশিক রিডিংটাই করি। যখন তার রেকর্ডসগুলো আমি দেখলাম, তার প্রেজেন্ট লাইফের পাস্ট কী প্রবলেম আছে সেটাকে আমি দেখলাম। তো তখন দেখছি যে কোনো এনার্জেটিক্যাল প্রবলেম রয়েছে ওনার লাইফে, আর সেটা বহু দীর্ঘ বছর ধরে এক্সিস্ট করছে ওনার লাইফে, প্রায় 36 ইয়ার্স হয়ে গেছে ওনার লাইফে এই প্রবলেমটা রয়েছে। তো আমি ওনাকে বলি যে আপনার 4 জায়গা থেকে আপনার জব লস হয়েছে, এটা দেখছি, আর প্লাস আপনার হেলথ ইস্যুস, পেটে ইস্যুস রয়েছে, প্লাস আপনার নার্ভাস সিস্টেমে কিন্তু ধীরে ধীরে জিনিসটা বৃদ্ধি পাচ্ছে, প্রবলেমটা বাড়ছে। এইভাবে পুরো ডিটেলিং করি। তো উনি তখন মানে প্রায় বলেন যে প্রায় চমকে যাওয়ার মতো, যে একবার রাজস্থানে আমার জব চলে গেছে, একবার পুনেতে জব চলে গেছে, মানে এইভাবে উনি বলছিলেন যে হ্যাঁ 4বারই ওনার জব লস হয়েছে, মানে উইদাউট এনি মানে কোনো সেরকম পোক্ত রিজন নেই যে কেন চলে গেছে। মানে উনি অন্যায় করেননি কিছু? না, মানে জাস্ট ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে উনি যেটা করছেন এখন, সেটা জবের মতো নয়, জাস্ট কিছু করা আর কি, জাস্ট মানে এরকম টার্গেট বেসড কিছু করছেন ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো তখন রুট কজটাকে জানবার জন্য আমাকে তার পাস্ট লাইফটাকে দেখতে হয়। দেখি যে তার 90th পাস্ট লাইফ, এত আগের পাস্ট লাইফ থেকে উনি একটা কর্মা নিয়ে আসছেন, সেটা এখনও মানে ব্রেক হয়নি, এখনও চলে আসছে। মানে প্রত্যেকটা জীবনেই উনি ওটাকে বহন করে 90th, চলেছেন। তারপরে 89, 88, এইভাবে কখনো ব্রেক হয়নি ওটা এখনও। এবারে সেটা আমি দেখি, উনি তখন একটা রাজার বেশে ছিলেন, লাইক এ কিং, সিংহাসনে বসে রয়েছেন। আর তখন একটি দাসী টাইপের রাজার ওইখানে প্রাসাদের মধ্যে অনেক দাসী থাকে, সেবা করেন, কাজকর্ম করেন। তো তাদের মধ্যে একজন দাসীকে উনি খুব ইনসাল্ট করেছিলেন, কোনো কাজে ভুল হয়েছিল এরকম কিছু দেখেছিলাম। তো ভীষণ ইনসাল্টেড উনি ফিল করেছিলেন, ইমোশনালি প্রচণ্ড হার্ট হয়েছিলেন সেই টাইমে। এবার এই লাইফে ফিরে এসে সেই কর্মাটা উনি ওই তখন দিয়ে বয়ে আসছেন আর কি।
সে 89th বলুন, 88th লাইফ বলুন, কোনো না কোনোভাবে সেটা এফেক্ট করছে। উনি ঘুরে ঘুরে আসছেন বারবার এবং রিভেঞ্জ নিচ্ছেন এইভাবে ওনার সোলে, ওই মহিলার সোলে ওটা এতখানি ডেপথে ওটা হার্ট করেছিল যে উনি ওই মেমোরিটা মানে ভুলতেই পারছেন না, সোল মেমোরি ওয়াইজ আর কি। তো প্রেজেন্ট লাইফে উনি ফিরে এসেছেন, ফিরে এসে ওনার উপরে 36 ইয়ার্স এগো, 36 বছর আগে ওনার উপর ডার্ক ম্যাজিক করে, আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক। রিভেঞ্জ, জাস্ট এটা কার্মিক রিভেঞ্জ। উনি হয়তো নিজেও জানেন না উনি কেন করছেন। ওনার মনে মানে ইমোশনালি ওনার প্রতি, মানে ওই ভদ্রলোকটির প্রতি হিংসা, জেলেসি, সেটা প্রপার্টি রিলেটেড হোক বা তার উন্নতি দেখে হোক, তার ফ্যামিলিগত জেলেসি হতে পারে যে তার উন্নতি আমি দেখতে পারছি না, আমার ভালো দেখতে পারছি না, সেই কারণেও হতে পারে। হ্যাঁ, কিন্তু উনি অ্যাকচুয়ালি ওই প্যাটার্নটা রিপিট হয়ে আসছে বলে ওই রিভেঞ্জটা এইভাবে নিচ্ছেন। উনি কি এই জন্মে ওনার কোনো আত্মীয়? রিলেটিভ, আর এটা দেখা যাচ্ছে রিলেটিভদের মধ্যে বেশি হচ্ছে এইভাবে রিভেঞ্জিং প্যাটার্ন, এটা রিলেটিভদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এখন প্রেজেন্ট টাইমে। আর অনেকে আছেন যে ফার্স্ট টাইমার্স, আমি বলি ফার্স্ট টাইমার্স কারণ পাস্ট লাইফে কোনো কানেকশান পাওয়া যায় না, সেরকমও আছে। এই জন্মেই করলো কর্মাটা, মানে অ্যাক্টিভ করলো, কারোর ক্ষতি করলো, সেটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে হোক কি কাউকে একটা বাজে কথা বলে দিল, সেটাও একটা কর্মা। তো সেইটার এফেক্টটা আবার পরের জন্মে সে পাবে এইভাবে। তো এটার রিলেশনটা ছিল এতখানি গভীর। তো আগে আমাকে কি করতে হবে, এই কর্মাটাকে আগে কাট করতে হবে, তা না হলে এটা সলিউশন কখনই করা সম্ভব নয়, তার এটা রিপিট হতেই থাকবে। আর সেটা এ লাইফে নয়, যত দিন, যত লাইফ টাইম ওনার এই জিনিসটা না কাটা হবে, রিমুভ করা হবে, ততদিন উনি এটা ভোগ করবে। তো ওনাকে যখন বলি উনি প্রায় একটু স্টান্ড হয়ে যান। তো কার্মিক প্যাটার্নটা ওনার তারপর কাট করা হয়, তারপরে ওনার ব্ল্যাক ম্যাজিকের হিলিং রেমেডিস, প্রোটেকশন যা করার সেটা করা হয় পজিটিভলি, এবং পুরো ডিভাইন এনার্জিস ইউজ করে করা হয়। তারপরে উনি হেলথ ওয়াইজ অনেক বেটার হতে শুরু করেন উইদিন 3 to 4 months। ঠিক আছে, তারপর ওনাকে সাজেশন দেওয়া হয় যে আপনি মেডিটেশন করুন, আমরা গাইডেড মেডিটেশন করাই, যাতে ক্লিনজিংটা তাড়াতাড়ি হয়। এত বছর ধরে একটা নেগেটিভিটি তার সাবকনসিয়াস মাইন্ডে, তার পুরো বায়োমেমোরিতে বসে আছে, সেটাকে বার করতে গেলে, তাড়াতাড়ি যদি রিলিজ করতে হয় তার এই ভেতর ডেপ থেকে একদম, তার জন্য দরকার কিছু এক্সটার্নাল প্রসেস। কেউ হিলিংয়ের মাধ্যমে করে, আর আমরা মেডিটেশনের মাধ্যমেও করতে পারি। তো উনি মেডিটেশন করছেন, আর যত দিন যাচ্ছে উনি ডেভেলপমেন্ট পাচ্ছেন, এবং ওনার সাইকিক ভিশনও আস্তে আস্তে ওপেন হচ্ছে। তো 1 মাস পর থেকে উনি বলতে শুরু করেন যে আমি এটা দেখতে পাচ্ছি, আমার মেডিটেশনে ধ্যানে শিব দেখতে পাচ্ছি বা কালী দেখতে পাচ্ছি, উনি দর্শন মানে ভিশন আসছে ওনার। তো এই ক্যাপাসিটিটা ওনার মানে আগে থেকেই ছিল, সেটা ব্লকড ছিল সেটা আবার ফিরে নেগেটিভ আসছে। এনার্জির কারণে, সেটা এখন আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে গাইডেড মেডিটেশনের থ্রুতে। তো ওনার এবার আস্তে আস্তে যে ফাইন্যান্সিয়াল যে কার্মাটা উনি নিয়ে এসছে, সেটা উনি আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছে। এবারে ওনার লাইফে যত দিন যাবে আস্তে আস্তে পজিটিভ এনার্জি ঢুকবে, আর এই যে এনিমিটিটা বহন করে আসছিল এত লাইফ টাইমস ধরে, সেটা মানে খণ্ডন করা হলো। নেক্সট লাইফে আর উনি সেটা সাফার করবেন না। এবার এরকম হয় কখনো কখনো যে সাপোজ কেউ পুরোটা রিমুভ করতে পারলো না, কোনো প্র্যাকটিশনার বা হিলার 60% করে দিল, 50% করে দিল, সে বুঝতে পারলো না। হ্যাঁ, তখন কি হবে, ওই যতটুকু কাটা হলো ততটুকু উনি সাফারিং ফ্রি। নেক্সট লাইফ টাইমে ওইটুকু দিয়ে আবার স্টার্ট হবে, বাকিটুকু বাকি থেকে গেল। বাকি থেকে গেল প্রারব্ধটা। ওই জন্য খুব ডেপথে গিয়ে খুব মাইনিউটলি চেকিং করে, স্ক্যান করে জিনিসটাকে কাটা হয়। এইভাবেই করা উচিত, যাতে আর সেটা ক্যারি ফরওয়ার্ড না হয়। এটাই হচ্ছে পুরো সিস্টেমটা। এবং এই যে ধরুন ব্ল্যাক ম্যাজিকের কথা আপনি বলছেন, কারো উপর যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা কি আকাশিক রিডিংয়ে খুব সহজেই বোঝা যায়? তো অবভিয়াসলি দেখা যায়, আমরা যখন কারোর রেকর্ডস খুলি আকাশিকে, তখন আমরা তার অরাটাকে দেখতে পাই। সবার প্রথম অরাটাকে স্ক্যানিং করা হয়। তো অরায় যদি কোনো ডার্ক এনার্জিস থাকে বা ব্ল্যাক এনার্জিস থাকে বা কোনো এন্টিটি থাকে, ব্ল্যাক ম্যাজিক তো এখন প্রেজেন্ট টাইমে করা হচ্ছে এন্টিটিস দিয়ে, হ্যাঁ, ক্যাপচার করে করা হচ্ছে। আর কেউ কেউ এটাও আছে যে পজিটিভ এনার্জি দিয়েও কিন্তু নেগেটিভ অ্যাফার্মেশন দিয়ে কারোর ক্ষতি করার চেষ্টা করছে, সেটাও হয়। আর সেটা বোঝা খুব কম যায়, সেটা ইনডেপথ আকাশিক রিডিং করে খুব সাটল এনার্জি হয়, সেগুলো রেকর্ডসগুলো খুব সূক্ষ্ম হয়, সেগুলোকে অনেক ডেপথে মেডিটেশন করে ক্যাচ করতে হয়। তো সেটাও হয়। তো এই যে রেকর্ডসগুলো, এই রেকর্ডসগুলো কখনো মুছে যায় না, কারণ এই রেকর্ডসগুলো যদি মুছে যায়, ইরেজ হয়ে যায়, দেখা না যায়, তাহলে তার এফেক্টটাও থাকবে না।
আপনি ধরুন এই বর্তমান সময়ে সম্পর্ক নিয়ে মানুষ খুব হুম, প্রবলেমের রাইট। মধ্যে রয়েছে, এটা আমরা দেখতে পাই। তো আপনার কাছে যে সমস্ত মানুষেরা আসেন নিজেদের সমস্যা নিয়ে, সেরকম একটা কেস যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, আমাদের বুঝতে একটু সুবিধা হয়। অ্যাকচুয়ালি এখন যেটা ইদানিং ম্যাক্সিমাম কেসেস দেখছি বা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ প্রচণ্ড দেখা যাচ্ছে। হুম, সেই কারণে কেউ রিলেশনশিপ রয়েছে, সম্পর্ক রয়েছে, কিন্তু স্যাটিসফাইড নয়। কথা হচ্ছে দুজনের, চ্যাটিং হচ্ছে, কথা হচ্ছে, ঘুরতে যাচ্ছে, একসাথে দেখা হচ্ছে, তবু কোথাও যেন একটা ইনকমপ্লিটনেস কোথাও না কোথাও কাজ করছে। তো তার কিছু সময় পরে দেখা যাচ্ছে কি ঝামেলা, ঝগড়া, ব্রেকআপস বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রচণ্ড এখন রূপ নিয়েছে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তো এরা এই ধরনেরই একজন এসছিলেন। তখন তার ব্রেকআপ হয়েছে 20 ইয়ার্সের রিলেশন। ঠিক আছে, যখন আমার কাছে চেকিং করাতে এলেন তখন তার 20 বছরের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। আর ছেলেটির তখন বিয়ে হচ্ছে, মানে এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো তখন একজনের সাথে। আর প্রচণ্ড ডিপ্রেসড মেয়েটি, কান্নাকাটি করছে, এরকম আমার সাথে কথাও বলছে কেঁদে কেঁদে। তো তার রেকর্ড যখন চেক করা হয়, সেটা ছিল দাপর যুগের টাইমের কর্মা, বাসুদেব কৃষ্ণের টাইমের কর্মা। তো তখন দেখা যায় যে তার একজন ঋষির সাথে বিয়ে হয়েছিল। ঠিক আছে, তো গুরুমা, গুরুমা উনি ছিলেন, উনিও প্রিচিং করতেন সেই টাইমে। গেরুয়া বস্ত্র পরে দেখা গেছিলো, উনি গেরুয়া বস্ত্র পরে ঋষিপত্নী, ওনারও শিষ্যাদের দেখেছি আমি যে শিষ্যা উনিও শেখাচ্ছেন এরকম। আর হঠাৎ একবার কি হলো, আমি সেই টাইমের কথা বলছি, দেখলাম যে একটা ডাকাত, সেই সময়কার ডাকাত বা দস্যু বা অসুর বলতে পারে, তখন তো অসুর বলতো, এসে ওনাকে কিডন্যাপ করে নিয়ে যান, ঘোড়ার পিঠে চেপে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে বিবাহ করেন জোর করে। ওনাকে ক্যাপটিভে রাখা হয়েছিল, মানে আটকে রাখা হয়েছিল অনেক দীর্ঘ সময় ধরে, করে তারপর ওনাকে বিয়ে করেন। এবার এই লাইফে কি হয়েছে, সেই যে ওষুধটা ওনাকে সেই টাইমে স্পেল করেছিল ওনার মাইন্ড ক্যাপচার করবার জন্য। যখন রিডিং করছি তখন দেখছি ওই স্পেলটা না ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে, স্পেলটা কাটেনি। মানে এত তখনকার দিনের স্পেল, মানে খুবই পাওয়ারফুল, তো সেটা কাটেইনি, মানে জন্মান্তর ধরে স্পেলটা কন্টিনিউ হয়ে আসছে। আর ওনার যে সেই ঋষি পার্টনার, যিনি ছিলেন আর কি, ঋষি হাজব্যান্ড ছিল যে, সে কখনো তার পরবর্তীকাল থেকে ওনার হাজব্যান্ড হতেই পারেনি, মানে দুজনেরা এক হতেই পারেনি। ওই ওষুধটি ওনার পার্টনার হিসেবে হয়ে আসছে, আর সেটা কার্মিক পার্টনার হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওনারা তো রিয়েল পার্টনার নয়, কার্মিক পার্টনার। তো কোনো সময় ওনার বিবাহ জীবন আমি দেখিনি। তারপর থেকে খালি সিঙ্গেল লাইফ, সিঙ্গেল 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 এইভাবে হয়ে আসছে। এবং এখনও অবধি উনি প্রায় ক্লোজ টু 40 সিঙ্গেল, কিন্তু রিলেশনশিপ ছিল তখন। জাস্ট 2024-এর কথা বলছি আমি, এই রিসেন্ট। তো এই কার্মাটাকে ব্রেক করার জন্য প্রচুর একটু লং ডিউরেশন টাইম লাগবে, যেহেতু এতদিন আগেকার একটা নেগেটিভ কার্মা। তো ওনাকে মেডিটেশন করানো হয় ফার্স্টে, সবার আগে গাইডেড মেডিটেশনের মাধ্যমে ওনার মাইন্ড রিল্যাক্সেশন করিয়ে, যখন একটু ওনার হার্ট চাকরা, এটা তো হার্ট চাকরা কর্মা, এই কর্মাগুলো রিলেশনের যে কর্মাগুলো ওগুলো মেনলি হার্ট চাকরাতে আসে। হ্যাঁ, তো সেটাকে ক্লিনজিং করতে হয় আইদার থ্রু মেডিটেশন আর না হলে হিলিং, যে কোনো একটা পদ্ধতি। তো মেডিটেশন করিয়ে করিয়ে ওনাকে 7 দিন মেডিটেশন করানোর পরে কাট করা হয় কর্মাটা। কাট করানোর পরে ওনার ডিপ্রেশন ঠিক হয়, তখন রিলিজ হয়। কর্মাগুলোকে কাট করলে যে এফেক্টগুলো ভুগি আমরা, হ্যাঁ, কজের কারণে, সেই এফেক্টগুলো সবার আগে হিল হবে। যেমন ওনার ডিপ্রেশন ছিল, তো ওনার কিছুদিন পরে প্রথমে তো ডিপ্রেশন ওনার ঠিক হলো, মানে প্রায় 99% ঠিক হয়ে গেল ডিপ্রেশন উইদিন 3 days। মানে বলছে তখন আমি ঠিক হচ্ছি, আমার ভালো লাগছে, হ্যাপিনেস ঠিক না, মানে কোনো আর কিছু ওরকম ফিল হচ্ছে না আমার, নেগেটিভ কিছু সুইসাইডাল থট আসতো এই কারণে, তো সেগুলো আস্তে আস্তে যাচ্ছিলো। 1 মাস পরে ওনার সাথে ওই ব্যক্তিটির জাস্ট লাইক কোনো অ্যাটাচমেন্টই নেই, এই ধরনের ফিলিং আসছে। মানে সেই কিছু লাগেই না ওনার, আদৌ কোনো রিলেশন ছিল যে এটাও মনে হচ্ছে না, এই টাইপের ফিলিংস। এটা কর্মা কাট করে দিলেই, কার্মিক পার্টনারের সাথে যখনই কর্মা কাট করা হবে, এটা হচ্ছে প্রথম রেজাল্ট দেখা যায়, যে যেন মনে হয় যেন কোনো অ্যাটাচমেন্ট কখনো ছিলই না, কখনো কোনো যোগাযোগই ছিল না। তো তখন যখন 4 মাস পরে, হিলিংয়ের ওনার 4 মাস পরে, এবার দুজন উনি এই সাইড দিয়ে মানে সামনের দিয়ে যাচ্ছেন, আর ওই ছেলেটি বাইকে করে পাশ দিয়ে ক্রস করছে। তো এমন হয়ে গেছিলো যে জাস্ট লাইক দুজন আগন্তুক, মানে স্ট্রেঞ্জার্স, কোনো ফিলিংসই নেই, ক্রস করছে। আমাকে সেই সেটা ফিডব্যাকটা দিয়েছিল, শেয়ার করেছেন। ফিডব্যাকটা দিয়েছিল।
যে এইভাবে হিলিংটা, এই লেভেলে হিলিংটা হয়েছে ওনার। এখন তিনি স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন, ওনার ইন্টারেস্ট ছিল আগাগোড়াই মানে এই ফিল্ডে, তো পুরোপুরি হিলড উনি এখন ব্যাপারটার থেকে। ভালো আছেন। এবার এইটা যে করা হলো, ওনার যে রিয়েল পার্টনার সে কিন্তু এটা করার ফলে অ্যাট্রাক্ট হবে, এবং এখন উনি একজনের সাথে রিলেশনশিপে জাস্ট এটা করার পরেই উইদিন 6 মান্থস এসেছে, এবং সে তার রিয়েল পার্টনার। মানে সেটাও দেখা যায়। একদম একদম, এভরিথিং ইজ কানেক্টেড না। এই যে আমাদের আকাশিক রেকর্ডসগুলো, এগুলো হচ্ছে একটা ইথারিক কর্ডের মাধ্যমে কানেক্টেড। তো এই ইথারিক কর্ডগুলো যখন আমরা দেখি, তখন এই কানেকশানগুলো ইজিলি বোঝা যায় যে কোনটা কোনটার সাথে কানেক্টেড। আকাশিক রেকর্ডসে মানে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, যে আমরা কানেকশানগুলো খুব ইজিলি বুঝতে পারি। এই রেকর্ডগুলো কারা দেখতে পান? ধরুন সবার পক্ষে তো সম্ভব হবে না নিশ্চয়ই। রেকর্ডসগুলো হচ্ছে প্রথম কথা প্র্যাকটিস। এগুলো টেকনিক আছে, মেথড আছে, স্টেপ বাই স্টেপ। যেমন কিন্ডার গার্ডেন থেকে কলেজ, স্টেপ বাই স্টেপ 1 2 3 4 ক্লাস স্ট্যান্ডার্ড, এরকম এখানেও শেখার পদ্ধতি রয়েছে। পুরো স্টেপ বাই স্টেপ স্কুলিং রয়েছে, প্লাস অ্যাটেনমেন্ট। যেটা বললাম মেইন হচ্ছে অ্যাটেনমেন্ট। শক্তিপাত দরকার। শক্তিপাত ছাড়া তার ইন্টারনাল চ্যানেলগুলো, মানে কেউ তো আর জন্মের থেকে চ্যানেলগুলো ওপেন করে আসে না। তাকে হয়তো পূর্বজন্মে কিছু করা থাকলো প্র্যাকটিস, তবুও করা থাকলেও আমাদের এখন যা প্রেজেন্ট অ্যাটমসফেরিক যা নেগেটিভিটি, মানে জন্মের থেকে ওই জিনিসগুলো অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে কিছু টাইম পরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে সেগুলো চ্যানেলগুলোকে খুলতে হয়। সেটা করে গুরু। গুরুর যদি শক্তিপাত না হয়, তাহলে সেটা নিজের দ্বারা করা পসিবল নয়। প্লাস অনেক ডেঞ্জার্স থাকে যদি আমরা নিজেরা করতে চেষ্টা করি। তো সেই জন্যে মাস্টার্স গাইডেন্স খুব ইম্পর্টেন্ট। কি কি সমস্যা হতে পারে? একজন প্র্যাকটিশনার, ধরে নেওয়া যাক সে ইউটিউব দেখে বা কোথা দিয়ে একটা বই পড়ে সে প্র্যাকটিস করছে, সে হয়তো তার কোনো আইডিয়াই নেই আকাশিক রেকর্ডস কীভাবে ফেস করতে হয় বা কী কী ডেঞ্জার্স থাকে এইগুলোকে, বা কোনো লাইব্রেরিতে ঢোকার সময় কী কী ডেঞ্জার্স তাকে ফেস করতে হতে পারে, বা অন্যের কোনো কর্মার সাথে সে যখন কানেক্টেড হচ্ছে কী কী ডেঞ্জার্স আসতে পারে তার নিজের লাইফে বিগিনার স্টেজে, উইদাউট আ মাস্টার, উইদাউট আ গুরু, তার কোনো আইডিয়া থাকে না। এবং কীভাবে আসতে পারে প্রবলেমস, সেই সম্বন্ধে আইডিয়া থাকে না। সেটা একজন এক্সপিরিয়েন্স মাস্টারই তাকে গাইড করতে পারে সেইভাবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে, তার বিগিনার স্টেজ থেকে সে নর্মালি কোথা দিয়ে শিখছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু একটা জায়গায় এসে সে আর বুঝতে পারছে না যে সে সঠিক দেখছে না ভুল দেখছে। এই যে বোধটা, এই যে সেন্সটা, এটা সে নিজে তো বুঝতে পারবে না। তার জন্য তার একজন এক্সপিরিয়েন্সড কাউকে দরকার, যে নিজে দেখে এসছে, যে ওই ডেপথে সে নিজে প্র্যাকটিস করে এসছে, সেই তাকে গাইড করতে পারবে। এটা সেকেন্ড পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে তাকে হয়তো এমন কারোর কর্মা ওপেন করলো রেকর্ডস, যে তার লাইফে এত ভারী নেগেটিভিটি আছে, এত হেভি এনার্জি রয়েছে, তাকে সেটা এফেক্ট করবে, মানে করে গেছে অলরেডি, ধরে নেওয়া যাক করে গেছে। সেটা সে নিজে বেরোতে পারবে না সেখান থেকে, তার সেই এক্সপিরিয়েন্স নেই, তার সেই পাওয়ার নেই, স্ট্রেংথ নেই, নলেজ নেই, কীভাবে বেরোবো। তো সেখান দিয়ে রেস্কিউ করার জন্য গুরুকে দরকার। তো এই ডেঞ্জার্সগুলো মেইনলি হয়। মানে নিজের এনার্জিটাকে কন্ট্রোল করাও একটা বড় ব্যাপার হয়তো। একদম, এনার্জি কন্ট্রোল না, ব্যাপারটা হচ্ছে নলেজ। নলেজ আর এক্সপিরিয়েন্স, সেটা তো একজন মাস্টারেরই থাকে, কারণ সে করে এসছে জিনিসগুলো, বাধাগুলো পেরিয়ে এসছে। আর যে সবে সবে স্টার্ট করছে তার তো ওই এক্সপিরিয়েন্সগুলো নেই। তো সেক্ষেত্রে মাস্টার ছাড়া এই জিনিসগুলো করাই উচিত না, প্র্যাকটিসও করা উচিত নয়। আর শক্তিপাত ছাড়া তো একেবারেই নয়। কারণ কারোর দেখা গেল চ্যানেল, মানে সে নিজে করছে, হালকা হয়তো এমন কঠোর প্র্যাকটিস করলো, টাফ প্র্যাকটিস করলো, পার্সেন্টেজ 10% 20% ওপেন হলো, হয় না তা না হয়, কিন্তু ওই এগেনস্টে, মানে যেটা রিড করছে সে তার নেগেটিভিটি অনেক হাই। তো সেটা কি করবে, ওই চ্যানেলটাকে ব্লক করে দেবে। তো সেটার থেকে যে বের করে আনার যে পাওয়ারটা তার নিজের নেই, সেটার জন্য মাস্টার লাগবে। একদম। আপনি যখন প্রথম শুরু করেছিলেন, বুঝতে পারলেন যে এই ধরনের কোনো রকম পাওয়ার আপনার মধ্যে রয়েছে, সেটা কোন সময়? তখন আমি বলতে পারা যাক স্কুল লাইফে, ক্লাস 5 6-এ পড়ি তখন। তখন আমার, মানে আমি জানতাম না এই ধরনের কিছু এক্সিস্ট করে বলে, বা এটা কোনো সাইকিক পাওয়ার বা কোনো সুপার ন্যাচারাল এবিলিটি, তখন আমার এগুলো কোনো আইডিয়া ছিল না। তো সেই সব টাইমে বিয়ন্ড দ্য ফিজিক্যাল, মানে আমাদের ফিজিক্যাল জগৎ ছাড়াও কিছু কিছু এক্সপিরিয়েন্স আমার হতো, স্বপ্নের মাধ্যমে হতো, প্লাস এমন এমন এক্সপিরিয়েন্স হতো যেগুলো
কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না, লজিক্যালি কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কিন্তু স্বপ্নে কিছু দেখে যখন বেরিয়ে আসছি, সেটা স্বপ্নের থেকে বেরিয়ে আসার পরে একটা প্রভাব দেখা যেত আর কি, যে হ্যাঁ এই জায়গাটায় কিন্তু এই জিনিসটা ঘটেছিল, বা এখানে কোনো এই ধরনের নেগেটিভিটি ছিল। সেটা যখন পরবর্তীকালে কাউকে জিজ্ঞেস করেছি যে এখানে কিছু খারাপ হয়েছে, বা অটোমেটিক্যালি অন্য কোনো ব্যক্তির থেকে আমি জানতে পারি যে এইখানে কিছু একটা খারাপ হয়েছিল, এখানে কোনো ঝামেলা হয়েছিল, মারপিট হয়েছিল, হ্যাঁ সেই জায়গাগুলো সেই স্থানগুলোতে আর কি, তখন সেটা ট্যালি করেছে। সেটা কীভাবে হয়েছে আমি নিজেও জানতাম না তখন, বা বুঝতে পারতাম না। তো এটা আমার ছোটোবেলা থেকে এবিলিটি ছিল। এবারে আস্তে আস্তে যখন গ্রো করি, তখন অতটা স্পিরিচুয়াল ওই টাইমে ছিলাম না। কলেজ লাইফে আসার পর থেকে ধীরে ধীরে মেডিটেশন যখন আমি প্র্যাকটিস শুরু করি, তখন জিনিসগুলো আরও অ্যাক্টিভ হতে শুরু করে আমার ভেতরে। আপনি নিজে যখন প্রথম নিজের রিডিং করলেন, মানে যারা আকাশিক রিডার থাকেন তারা নিশ্চয়ই নিজের রিডিংও করেন, সবার আগে নিজেরটাই দেখতে হয়, না হলে সে অন্যেরটা দেখতে পারবে না। তাহলে যখন প্রথম আপনি নিজেরটা দেখলেন তখন কি ফিল করলেন? অনেকে বলে শুনেছি আমি যে নিজেরটা দেখা যায় না, অন্যেরটাই দেখা যায়, কিন্তু সেটা নয়। আমি 1-2 লিখতে পারবো, তবে না আমি পড়াতে পারবো কাউকে যে হ্যাঁ 1-2 লেখো, এভাবে 1 লিখতে হয়, এভাবে 2 লিখতে হয়। ব্যাপারটা সেরকমই। আমি সর্বপ্রথমে নিজেরটাই তো দেখব। তো নিজেরটা দেখতে গেলে খুব একটা বেশি আমি দেখিনি, বলতে গেলে নিজের জাস্ট এই স্পিরিচুয়াল লাইফে আমার ছিল কিনা আমি সেটা সবার আগে দেখেছি। চট করে যদি কাউকে স্পিরিচুয়াল এনার্জির কন্টাকে নিয়ে আসা, হাই লেভেলের এনার্জি, মানে প্রচণ্ড পাওয়ারফুল এনার্জির কন্টাকে, তো সেই বডি যদি রেডি না থাকে সেই বডি নিতে পারবে না। কোনো না কোনো সেই বডির ব্রেক হবে, নার্ভাস সিস্টেম খারাপ হয়ে যেতে পারে, সেই উন্মাদ হয়ে যেতে পারে। অনেকে পাগল হয়ে যায় স্পিরিচুয়াল ফিল্ডে থেকে, দেখবেন বেনারসে অনেক ঘড়ি ঘুরে বেড়ায়, কথাবার্তা শুনবেন বুঝবেন উনি পাগল, মানে উন্মাদ। এই কারণে তার বডি প্রিপেয়ার্ড ছিল না কোনো কারণে, কিন্তু তার স্পিরিচুয়াল চ্যানেল জাগ্রত হয়ে গেছে কোনোভাবে, চ্যান্টিংয়ের মাধ্যমে হোক কি শক্তিপাতের মাধ্যমে হোক। তো বডিকে সবার আগে প্রিপেয়ার করতে হয়, সেটা মার্শাল আর্ট দিয়ে করা হোক কি আসনের মাধ্যমে করা হোক। তো পুরোটাই হচ্ছে ইন্টারকানেক্টেড, মানে স্টেপ বাই স্টেপ এরকম। মানে ওটা হেল্প করেছে আপনাকে অনেকটা। একদম বডি প্রিপেয়ার করতে, যাতে এনার্জিটা বডিতে আমি ধারণ করতে পারি। আমার একটা মজার জিনিস মনে হচ্ছে, এই যে ধরুন আপনারা আকাশিক রিডিং করেন, নিজেদের লাইফ সম্বন্ধেও জানতে পারেন, নিজের আশেপাশে প্রিয়জনেদের জীবন সম্বন্ধেও জানতে পারেন, তো সেক্ষেত্রে অসুবিধা হয় না আগে থেকে একটু বেশি জেনে ফেললে? ব্যাপারটা হচ্ছে কি, এটা খুবই দরকার জানা। তার কারণ হচ্ছে, আমি যদি আমার ফ্যামিলি মেম্বারদের কারোর জানতে পারি যে ইন ফিউচার তার এই সমস্যাটা আসছে, সেটা শারীরিক হোক কি মানসিক হোক কি অন্য কিছু প্রবলেম বিপদ, তো জানতে পারার ফলে আমি সেটাকে কিছু কিছু পার্সেন্টেজ হলেও আমি সেটাকে আটকাতে পারবো বা হিল করতে পারবো। সেটা তো একটা আমার কাছে অ্যাডভান্টেজ। একেবারে অন্ধের মতো কিছু একটা হয়ে গেল দুম করে, তখন তো আমি সেটা বেশি আঘাত পাবো আমি সেটাতে, তাই না? তো এটা তো অবভিয়াসলি যে জানবার পর আমি যেহেতু হিলিং করতে জানি, তো আমি সেটাকে হিল করে নেব যতটা সম্ভব হয়। একদম। এবং জানবার ফলে এটাও হয় যে কারো দেখা গেল যে সে সোজা একটা গলি আর ডান দিকে আরেকটা গলি, তো সোজা গলিটায় গেলে তার বিপদ আছে, আমি দেখে নিলাম, তো তাকে আমি বলে দেবো কি ওটায় যেও না, তুমি ডান দিকটায় যাও। মানে যেটা হওয়ার সেটা হবেই, কিন্তু তার ইন্টেন্সিটিটা একটু হলেও কমানো কমানো সম্ভব, সম্ভব। একেবারে 100% করা যায় না, কারণ সেটা সে প্রারব্ধ ফল নিয়েই আসছে, সেটা তার ছকেই রয়েছে, সে ডেস্টাইন্ড হবেই। কিন্তু স্পিরিচুয়াল এনার্জির এটাই একটা অ্যাডভান্টেজ যে আমরা গ্রহ নক্ষত্রের ঊর্ধ্বে যেতে পারি। সেই কারণে অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল অনেক প্রেডিকশন, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ম্যাচ করে না, করে অনেকের ক্ষেত্রে করে না, কারণ সে সেই কর্মাটাকে অলরেডি কোনো কারণে, সেটা নমস্কার করে হোক কোনো ঠাকুরকে, বা ভক্তির কারণে হোক কি কোনো অন্য রকম স্পিরিচুয়াল রিচুয়াল করে হোক, প্র্যাকটিস করে হোক, সেটাকে সে রিমুভ করে নিয়েছে। একদম। এই যে ধরুন নেগেটিভ জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করলাম, খানিকটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা শত্রু নিয়ে মানুষ আসছে, এই আপনার যে এতদিনের প্র্যাকটিস তাতে খুব স্পিরিচুয়াল বা ডিভাইন কিছু কখনো ফিল করেছেন কি? ডিভাইন ফিলিংস বলতে যে একেবারে নিরাকার ব্রহ্মের কথা বলেছে, তার সাথে কানেকশন ফিল করা, কানেক্টেড হওয়া, সেটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এমন এক্সপিরিয়েন্স যেটা এক্সপ্লেন করা সম্ভব নয়। যখন খুব হাই লেভেলের এক্সপিরিয়েন্স হতে থাকে স্পিরিচুয়াল, সেটা মানে এক্সপ্লেন করা যায় না, শব্দে সেটা আসে না। সেক্ষেত্রে হ্যাঁ ফিলিংস দিয়ে বোঝানো যায় যে এরকম ফিল করেছি, কিন্তু অ্যাকুরেটলি কেউ এক্সপ্লেন করতে পারবে না।
এটার এক্সাম্পল আমি দিচ্ছি, হাই লেভেলের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স কেমন হয়। সাপোজ আপনার কোনো একটা স্পেশাল ডিশ আছে আপনার পছন্দ, ফেভারিট কোনো ডিশ, বিরিয়ানি সাপোজ হতেই পারে, ওইটা আপনার একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, ওটা আপনার ভালো লাগে, ওটা আপনার জিভে একটা স্পেশাল টেস্ট, যেটা আপনার বলে না ডোপামাইন ইনক্রিজ, তো ওটা ওটা করাচ্ছে। এবারে হাই লেভেলের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এমন, ওই বিরিয়ানি খাওয়াটা তো একটা টেম্পোরারি সময় অবধি থাকছে, চলে যাচ্ছে, তারপর আবার আপনাকে দোকানে যেতে হচ্ছে, আবার রান্না করতে হচ্ছে, নাহলে আবার খেতে হচ্ছে, এইভাবে। আর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা লং টার্ম, ওটাতে যদি স্টে করা যায় তাহলে যে কত সময় বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই, ওটা সময়ের সীমার মধ্যে আসে না। তো বড় বড় যোগীরা এটা করে সমাধি স্টেটে, এই তখন কি হয়, আমাদের যে আজ্ঞা চক্র আছে ওখানে একটা লিকুইড ক্ষরণ হয় তখন, তো সেটা যখন হতে স্টার্ট করে না, তারা সেই লেভেলের প্লেজেন্টনেস এক্সপিরিয়েন্স করে, তখন এক্সপ্লেন করা যায় না ওটা, ওই জিনিসটা আমার এখনও শুরু হয়ে গেছে, মানে ফিল করছি আমি ওটা। তো তখন যারা সমাধি স্টেটে বসে তখন টাইমলেস হয়ে যায়, তারা কতক্ষণ বসে আছে এবং কত সময় পেরিয়ে চলে যাচ্ছে কোনো এক্সপিরিয়েন্স থাকবে না তাদের টাইম সম্বন্ধে। তো কেউ কোনো কোনো যোগী আছে কি 21 দিন উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার, কিছু না খেয়ে কিছু না পান করে ওই স্টেটে থেকে গেল বসেই। কেউ আছে 3 মাস। একটা এক্সাম্পল দিচ্ছি এটার, আমাদের ইউটিউবে যদি সার্চ করেন দেখতে পাওয়া যাবে, রাম বাহাদুর বমজন বলে একটা ছেলে আছে, খুব অল্প বয়স, তো সে 6 ইয়ার্স এক মানে জাস্ট লাইক গৌতম বুদ্ধের মতো গাছের তলা ওইভাবে মেডিটেশন পশ্চারে ননস্টপ বসে, মানে একটানা বসে, কোনো কিছু খায়নি, পান করেনি, কিছু না, এবং তাকে সাপের কামড় খেতে হয়েছে তাও সে ওঠেনি, মানে তার কোনো সেন্সই নেই বডির, সে ওই স্টেটে বসে রয়েছে, ব্লিস। সেই রকম হাই স্টেট সে মানে কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স করেই যাচ্ছে। সে যখন বেরিয়ে এলো তখন সবাই বলছে যে বুদ্ধার মানে সেকেন্ড কামিং অফ বুদ্ধা, এই টাইপের, এখনও সার্চ করলে পাওয়া যাবে তাকে। তো হয় এটা মানে তার কিছুটা হলেও ফিল করা যায়। একদম। কিন্তু এই যে ধরুন অনেক মানুষ আপনাদের কাছে আসেন, কারো আকাশিক রিডিং দেখে খুব অবাক হয়েছেন, ভীষণ ভালো রিডিং, এরম হয়েছে কখনো? হয়েছে, অদ্ভুত একটা কেস স্টাডি বলছি, কারণ সেই মহিলাটির কোনো পাস লাইফ বলে কিছু নেই। অদ্ভুত লাগলো শুনতে। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে তিনি মানুষ রূপে তো এই জন্মে আছেন হিউম্যান বডিতে, কিন্তু তার পাস লাইফে কোনো হিউম্যান জন্ম নেই। তার পাস যতগুলো লাইফ রয়েছে, অ্যাকচুয়ালি তার কোনো পাস লাইফ নেই, কারণ সে এসেছে শিব লোক থেকে, ওই ডাইমেনশন থেকে এসছে, 4th ডাইমেনশন থেকে। সে ছিলে মানে অরিজিনালি আছেন, এখনও আছেন ইচ্ছাধারী নাগিনী, ওকে, স্নেক। এবং সে এখনও বলে যে আমার মানুষদের ভালো লাগে না, ঠিক আছে, আমি মানুষদের পছন্দ করি না, আমি মানুষের সাথে থাকতে পারি না, আমার মুক্তি চাই লাইফ থেকে, আমি থাকতে পারছি না, এই কারণে আসা। যে কী এই রহস্য, তার পিএলআরও করা হয়, এবং পিএলআর করে আমার অদ্ভুত লাগে ব্যাপারটা। তো তারপরে আমি তার আকাশিক করি ভেরিফাই করার জন্য যে এটা কী করে সম্ভব, তো দেখি যে হ্যাঁ ঠিক তাই, কোনো ব্লেসিংস বা বরদানের কারণে তার এই লাইফটা মনুষ্য দেহে সে এসছে, একটি কর্ম বাকি রয়ে গেছে, সেইটা ফুলফিল করার জন্য এসেছে এই লাইফে। এটা অদ্ভুত একটা ঘটনা বললেন, মানে অবিশ্বাস করার মতনই ঘটনা, মানে বিশ্বাস করা যাচ্ছে না। তো এটা দুভাবে ভেরিফাই করে, মানে সে পিএলআরও করেছে প্লাস আমি আকাশিক রিডিং দিয়েও সেম একই জিনিস দেখেছি। জাস্ট ওইটুকু কর্মা ফুলফিল। কর্মাটা কী হচ্ছে, উনি ওই আগের এক লাইফে দাপর যুগে ছিলেন, উনি খুব ওল্ড সোল, তো কৃষ্ণের ভক্ত ছিলেন, তো ঠিকভাবে কৃষ্ণের সেবা করতে পারেননি, ঠিক আছে, কোনো কর্মা দোষে তাকে আবার ব্যাক করে যেতে হয় শিবলোকে, সেইটুকুর জন্য আবার তাকে মানুষদের আসতে হয়েছে সেই সেবাটা পূরণ করার জন্য। এইটাই তার মানে বলতে পারেন বাকি রয়ে গেছে এই কর্মাটা, এটা ফুলফিল করবে তারপর আবার ফিরে যাবে। অদ্ভুত অদ্ভুত ঘটনা। আচ্ছা, আমি একেবারে আমাদের পডকাস্টের শেষে চলে এসেছি। আমি কয়েকটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে।
মানুষের কি কি উপকার হতে পারে এই আকাশিক রিডিং দিয়ে, সেটা যদি আমাদের শর্টে একটু বুঝিয়ে দেন। সবার প্রথমে তো আমাদের সাফারিং আমরা কম করতে পারি। সাফারিং, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা। আরেকটা জিনিস, রিপিটেটিভ প্যাটার্নে যদি কোনো সাফারিং আসছে, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, মানসিক এবং ইমোশনাল, সব রকম। আরেকটা হচ্ছে যে আমাদের লাইফ পারপাস কী, আমরা কেন এসেছি এ লাইফে, এবং ইন ফিউচার আমাদের ফিউচার লাইফের গোলটা কী, সেটা জানবার জন্যে আকাশি রিডিং হচ্ছে মানে একদম অ্যাকুরেটলি আপনাকে পুরো লাইফের পুরো দিশাটা দেখিয়ে দিতে পারে, মার্গদর্শক হিসেবে একদম পুরো একদম আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন আপনার নিজের লাইফের পাথ সম্বন্ধে, কেন এসেছি, আমাকে কি করতে হবে। অনেকে আছেন, সোল ওয়াইজ বলছি, কনফিউজড, যে কেন এসেছি আমি জানি না, আমি কী করবো ইন ফিউচার। সবার মতো আমিও কাজ করছি, ঘুমাচ্ছি, সকালে উঠছি, বাস এইটুকুই, ফ্যামিলির সাথে টাইম দিচ্ছি, কিন্তু লাইফ পারপাসটা কী, কেন এসেছি জানি না। জাস্ট সবাই ফ্লোতে আছে, আমিও ফ্লোতে আছি, একদিন মরে যাব, এইটাই। এটা মানে ওদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই। আকাশিক রিডিং হচ্ছে এটাই আপনাকে বলে দেবে যে এর বাইরে, বিয়ন্ড, আমার সোল পারপাসটা কী। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং মেইন রিজন আকাশিক রিডিংয়ের। আরেকটা বলছি, যেটা হচ্ছে আমি জানতে পারবো আমি কোন ডাইমেনশন থেকে এসেছি। আমার সোল হতে পারে বৈকুণ্ঠের, বা তারও হায়ার ডাইমেনশনের আমার সোল, যেমন বললাম যে এই ইনি হচ্ছেন ইচ্ছাধারী নাগিনী, ওই ডাইমেনশন থেকে এসছেন। তো এটা তো জানাই যায়, প্লাস আমার আর কটা জন্ম মানে আগাম লাগবে মুক্তি পেতে বা মোক্ষ প্রাপ্ত করতে, আমাকে কি কি করতে হবে মোক্ষ প্রাপ্তির জন্যে, সেই অ্যাকশানগুলো কী কী আর করতে হবে। কারোর ক্ষেত্রে দেখা গেলো একটা জাস্ট ফুল চড়ানো বাকি তার, তাহলেই তার কমপ্লিট হয়ে গেল, যে নেক্সট লাইফ আর আসবে না, এরকমও আছে। তো সেই জিনিসগুলো আকাশিক রিডিং করে খুব ভালোভাবে তাকে গাইড করা যায়। একদম একদম নতুন একটা বিষয় আমার জন্য, অনেক কিছু জানলাম। আমারও ইচ্ছে রইলো যে কোনোদিন ট্রাই করে দেখব। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ।